অতসীর এভাবেই কেটে যায় 7 মাস। অতসী এখনো বাবার বাড়িতেই আছে। ইফাস অনেক কেয়ার করেছে দূর থেকেই, অবশ্যই দেখতে এসেছে দুদিন পর। অতসী প্রয়োজনীয় সবকিছু দিয়েছে। অতসীর মনটা অনেকটাই পাথর। ইফাজের সাথে ভালোভাবে কথা বলে ঠিকই, কিন্তু ভালোবেসে না, শুধু কথা বলা প্রয়োজনেই তাই বলে, প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। হঠাৎ অতসীর লিভার পেইন ওঠে। অতসী বিছানা থেকে উঠে দাঁড়াতে গেলে ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে ব্যথা সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দেয়। কিন্তু অতসীর রুমে ফ্যানের শব্দে অনেক ছিল, তাই অতসীর কান্না আওয়াজ বাহিরে যাচ্ছিল না। অতসী বেশ কিছুক্ষণ ফ্লোরে পড়ে কান্না করতে থাকে। হঠাৎ নীলু রুমে এসে এমন অবস্থা দেখে জোরে চিৎকার করে মাকে ডাকে। অতসীর মা সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে। ইফাজকে কল দিয়ে শুধু হসপিটালে আসতে বলে। অতসীকে হসপিটালে নেওয়ার সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে যায়। ইফাজ এসে সব শুনে মাথায় হাত দিয়ে ফ্লোরে পড়ে পড়ে, আমি কেন আপনাদের কাছে আমার কলিজাকে রেখে গিয়েছিলাম? এখন যদি অতসী বা বাচ্চার কিছু হয়, আমি বাঁচব না। বাবা, তুমি দোয়া করো, কিছুই হবে না। ইফাজ জোরে চিৎকার করে বলে ওঠে, 1000 বার আপনাদের মা মেয়েদের বলেছি খেয়াল রাখার জন্য। এই টাইমটা অনেক ইম্পর্ট্যান্ট। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা মা মেয়ে 3 জন পারলেন না একটা দিন দেখে রাখতে? আমার বাসা হলে আমি ওর পাশে থেকে উঠে যেতাম না। ইফাজ, বাবা মাথা গরম করে না, এখন এমন করার সময় নয়। মিসেস অতসীর বাড়ির লোককে আমার সাথে আসুন। ইফাজ বসা থেকে উঠে দ্রুত নার্সের সাথে চলে যায়। আপনি কে হন? পেশেন্টের হাজবেন্ড। এমন অবস্থা, আপনাদের খেয়াল রাখা উচিত ছিল। অতসীর কী অবস্থা? দ্রুত বি নেগেটিভ ব্লাড নিয়ে আসুন। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আমাকে একটু দেখতে দেবেন প্লিজ। পাগল আপনি? এমন সিচুয়েশনে আপনি ব্লাড ম্যানেজ করে নিয়ে আসুন দ্রুত। যদি লেট করেন তাহলে বাচ্চা বা মা কাউকেই বাঁচানো পসিবল হবে না। ইফাজ আর দাঁড়ালো না। অতসীর ব্লাড গ্রুপ তো ইফাজের সাথে মেলে না, হয়তো পরিবারের কারোর সাথে মিলবে। তাই নীলু, শিমু আর অতসীর মাকে জিজ্ঞেস করলো, আপনাদের 3 জনের মধ্যে কারো ব্লাড গ্রুপ বি নেগেটিভ? ভাইয়া, আমাদের ব্লাড টেস্ট করা হয়নি। ইফাজ রেগে গিয়ে বলল, তোমরা ব্লাড টেস্ট করো, যদি কারোর সাথে মিলে যায় তাহলে আমাকে কল দিও, আমি দেখছি কারো কাছ থেকে ব্লাড সংগ্রহ করতে পারি কিনা। ইফাজ আর দেরি করলো না, বেরিয়ে পড়ল। কিন্তু সব হসপিটালে এক কথাই, নেগেটিভ ব্লাড এই মুহূর্তে নেই। ইফাজ তার বন্ধুদেরকেও কল দেয়, কিন্তু বি নেগেটিভ ব্লাড নেই বলে কল কেটে দেয়। লাস্ট ইফাজকে একটা হসপিটাল থেকে ব্লাড ডোনেট করে যারা তাদের নামের লিস্ট আর নম্বর দিয়েছে। ইফাজ অনেক জায়গায় কল দিয়ে একজনকে খুঁজে পেয়েছে। ইফাজ ব্লাড সংগ্রহ করে হসপিটালে ঢোকে। দ্রুত থেকে অতসীর মা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে দৌড়ে যায়। মা, অতসী কেমন আছে? অতসীর মা চোখ তুলে উপরে তাকাতেই চোখের পানি টপ টপ করে নিচে পড়তে থাকে। মা, কাঁদছেন কেন? বলেন না, অতসী কথা কেমন? এই দেখুন, অতসীর জন্য ব্লাড নিয়ে এসেছি। আচ্ছা ওয়েট, আমি ব্লাড দিয়ে আসছি, তারপর বাবুকে কোলে নেব। ইফাজ, অতসী আর নেই? নেই মানে? ইফাজ পাশ ফিরে তাকাতেই দেখে নীলু, শিমু ওনার মুখ খুঁজে কাঁদছে। ইফাজের দাদিমা আর তানিয়া বেগম এক সাইডে বসে আছে। দাদিমা তানিয়া বেগমের কাঁধে মাথা নিয়ে আছে। তানিয়া বেগমের চোখও পানি। ইফাজ দৌড়ে ইমার্জেন্সি কক্ষে ঢুকতেই দেখে প্রচণ্ড ব্লিডিং হয়েছে। ব্লাড দিয়ে পুরো বেড প্লাস কেবিনে কিছু অংশ ভরে গেছে। অতসীর উঙ্কুখুঙ্কু চুল, চোখে এখনো পানি জমে আছে। একটা হাত পেটে, অন্য হাতটা নিচের দিকে ঝুলে আছে। উপরে সাদা কাপড় দেওয়া, শুধু মুখটা বের করানো। ইফাজ ধীর পায়ে এগিয়ে গেল। বেড সাইডে বসে অতসীর মাথাটা বুকে নিল। অতসী, এখন বলবা না? আমাকে দেখলে তোমার কষ্ট হয়? আমি সামনে আসলে আমি যে একটা জানোয়ার ছিলাম তা তোমার পুনরায় মনে পড়ে যায়। এই অতসী, বলবা না এখন? অতসী, তুমি চাইতা না আমার থেকে দূরে যেতে? দেখো না, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। অতসী, শোনো না, তুমি আমার জন্য দোয়া করতে পারতে না যেন আমি মরে যাই? অতসী, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি নিজেকে শাস্তি দেওয়ার জন্য তোমার থেকে দূরে থেকেছি,
যদি জানতাম আমি তোমাকে এভাবে হারিয়ে ফেলবো, তাহলে আমি কখনোই দূরে থাকতাম না। এই অতসী, শোনো না, ভালোবাসি তো। কথা বলবে না আমার সাথে? একবার কথা বলো, একবার কথা বলো না। এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? লাশকে এভাবে জড়িয়ে কথা বলতে দেখছেন কখনো? ইফাজ অতসীকে বেডে শুয়ে বলল, লাশ কাকে বললেন? এটা আমার অতসী, ও আমার অতসী, বুঝলেন? লাশ কেন বললেন? ইফাজ নার্সের দিকে তেড়ে আসছে। ইফাজ বেশ শকট, তাই এমন করছে। এটা বুঝতে পেরে ইফাজকে জোর করে নিয়ে যাওয়া হয়। অতসীর লাশ দাফন করে ফেলা হয়। 2 ঘন্টার মধ্যে ইফাজ ফ্লোরে বসে আছে। ইফাজ জোরে কাঁদতে পারে না, কিন্তু 2 চোখে লালা হয়ে আছে। ইফাজ, বাবা দেখবে না তোমার ছেলেকে? ইফাজ বলল, মা, অতসী তো চেয়েছিল ওর স্পর্শে নিজের ভেতরে সুপ্ত অনুভূতির প্রকাশ করতে। অতসী আমাকে বলেছিল ওর মা হওয়ার অনুভূতি চাই, কিন্তু সৃষ্টিকর্তা নিয়ে গেল এভাবে। ইফাজ, এসব না বলে ছেলেটাকে কোলে নাও। ইফাজ 2 হাত বাড়িয়ে নিজের অস্তিত্বকে কোলে নেয়। কোলে নিয়েই বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ বাচ্চা বুকে নিয়ে রাখে। বাবা, বলছি কি, বাচ্চাটা আমি নিয়ে যাই। আপনি আর কখনো এ কথা মুখে উচ্চারণ করবেন না। আমার ছেলে আমিই ভালো মানুষ করতে পারবো। আমার অতসীকে আপনাদের জন্য হারিয়েছি। বাবা, তুমি ছেলে মানুষ, এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। তানিয়া বেগম বলে উঠল, আমি আছি তো। ইফাজকে যেমন মানুষ করেছি, ঠিক এই বাচ্চাও আমি ঠিকই এমনইভাবে মানুষ করতে পারবো। ইফাজ আর তানিয়া বেগম মিলে ছেলেটাকে মানুষ করার দায়িত্ব নেয়। ইফাজ ছেলেকে বাবা মায়ের আদর দুটো রোল কোল করা হচ্ছে, সবাই মনোযোগ দেয়। রোল 1, 2, 3 এভাবে বলতে বলতে ছাড় যখন রোল নম্বর 33 স্পর্শ স্যার নামটা উচ্চারণ করতেই 2 জন একেবারেই বলে উঠল, প্রেজেন্ট স্যার। পুরো ক্লাস 2 জনের দিকে তাকিয়ে আছে, একজন ছেলে একজন মেয়ে। এই মেয়ে, বসো তুমি। তুমি কি স্যার নাকি স্পর্শ? সরি স্যার, কিন্তু এই মেয়েটা দাঁড়ালো কেন? মেয়েটা বলে উঠল, স্যার আমার নামও স্পর্শ। এই তোমার ফ্যামিলি কি আর নাম খুঁজে পায়নি? তোমাকে ছেলেদের নাম দিয়ে বসে আছে। হাফ ছেলে হাফ মেয়ে কথাকার। স্পর্শ সব সময় বেয়াদব না করলেও পারো। সারা বছর রোল ছিল তোমার 21-এর পরে, আজ কিভাবে 33 হয়ে তোমার হতে পারে না নাকি? এমন যে মেয়েটার নামও স্পর্শ। স্পর্শ আর কোনো কথা বলল না। আজকে প্রথম ক্লাস নয়তো বুঝতে মেয়েটাকে স্পর্শের মুখে মুখে তর্ক করলো। কি মেয়েটাকে স্পর্শের মুখে মুখে তর্ক করলো? কি হয়, মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে স্পর্শ। বারবার ফেল করে কোনো রকম এসএসসি টপকে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। এই কলেজে সবাই তাকে এক নামে চেনে, কারণ সবাই 10 বছর যাবৎ স্কুল পড়লেও স্পর্শ 13 বছর যাবৎ পড়ছে। জিএমসিতে একবার ফেলে, এসএসসিতে 2 বার ফেল, তাই সবাই F2D পাওয়া 3 নামেই ডাকে। F2D পাওয়া 3 মানে 3 বার ফেল, কিন্তু স্পর্শের আড়ালে সবাই এই নাম ধরে ডাকে, সামনে কেউ ডাকার সাহস পায় না। পড়ালেখা না পড়লেও মারপিটে দুষ্টমিতে 1 নম্বর। ক্লাস শেষ, স্পর্শ ক্যাম্পাসে বকুলতলায় বসে আছে, সাথে তার আর ছেলেপুলো। ক্লাসে সেই মেয়েটা যাচ্ছিল, স্পর্শ জোরে ডাক মারে, এই যে হাফ লেডিস, আর কোনো নাম পেলে না? আমারই নাম রাখলে কেন? তোমার বাবা মা? মেয়েটা বুঝতে পারে তাকে এই কথা বলছে। মেয়েটা রেগে এসে বলল, শুনুন, আমার নাম স্পর্শিয়া, কিন্তু পিএসসি এক্সামের সময় স্যার আমার নাম ভুল করে স্পর্শ লিখে দেয়। সংশোধন করতে পারিনি, তাই এই ভুল হয়েছে। নিজের অন্য নাম দিবা কলেজে। আমি কি করব? সবাই আমাকে এই নাম ধরেই ডাকে। সবাইকে তোমার হাকিকা দিয়ে দাওয়াত খাওয়াও, তাহলে নতুন নাম ধরে সবাই ডাকবে। আর যদি কেউ স্পর্শ বলে ডাকে, তাহলে মেরে তোমার কোমর ভেঙে দেব। আমি কি করব? সবাই আমাকে এই নাম ধরেই ডাকে। সবাইকে তোমার আকিকা দিয়ে দাওয়াত খাও, তাহলে নতুন নাম ধরে সবাই ডাকবে। আর যদি কেউ স্পর্শ বলে ডাকে, তাহলে মেরে তোমার কোমর ভেঙে দেব। একটা অচেনা মেয়ের সাথে আপনি এভাবে কথা বলছেন? এই নামটা কি আপনার নামে দলিল করে রেখেছেন? হ্যাঁ, আমার নামে দলিল করে রেখেছি। আরেকটা কথা বললে থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবো। যেটা বলছি ওইটাই করবা। স্পর্শ খুব উশঙ্খগল ব্যবহার করছে। স্পর্শিয়া আস্তে করে বলল, মেয়েদেরকে সম্মান দিতে শিখুন। মনে রাখবেন, আপনার মাও একজন মেয়ে।
আপনার মায়ের কাছ থেকে শিখে নেবেন কি করে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে হয়। স্পর্শিয়া কথাটা শুনে স্পর্শ দৌড়ে বাইকে উঠে যায়। হাই স্পিড গাড়ি চালিয়ে সোজা বাসায় ঢুকে বাইকটা রেখেই বাগানের উত্তর সাইডে সিঁড়ি তলায় অতীশীর কবরের পাশে গিয়ে বসে পড়ে। দু চোখ থেকে অঝরে অস্ত্র পড়ছে। মায়ের কথা মনে হলে সবচেয়ে বেশি কষ্ট হয়। কখনো তো মাকে সামনে থেকে চোখের দেখাটাও দেখেননি। মায়ের ছবি দেখেছে, মায়ের ছবিতে কত শত চুমো খেয়েছে তার হিসাব নেই বললেই চলে। মায়ের আদর ভালোবাসা কখনো অন্য কেউ দিতে পারে না। পৃথিবীর সবার মা আছে, আমার কেন মা নেই? রোজ সবাইকে যখন তাদের মা স্কুলে দিয়ে যেতে আমি দূর থেকে শুধু তাকিয়ে দেখতাম আর ভাবতাম আমার মাকে কেন আল্লাহ নিয়ে গেল। আমাকে একা না নিয়ে আমাকেও মায়ের সাথে নিয়ে যেত। স্পর্শ কবরের পাশে বসে এসব বলছে আর কান্না করছে। নীলু বেলকনিতে দাঁড়াতেই চোখ যায় অতসীর কবরের পাশে কেউ বসে আছে। নীলু বুঝতে অসুবিধে হলো না এটা স্পর্শ। নিশ্চয় আবার কেউ মায়ের কথা মনে করিয়ে দিয়েছে, তাই তো ওখানে বসে বসে কাঁদছে। নীলু দৌড়ে বাগানে গেল। স্পর্শ কাঁধে হাত রাখতেই স্পর্শ নীলুকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে ওঠে। নীলু স্পর্শকে নিয়ে বাসায় ঢোকে। স্পর্শকে সোফায় বসিয়ে নীলু নিচু বসে পড়ল। আচ্ছা স্পর্শ, এভাবে বাচ্চাদের মতো কান্না করলে আমার কি কষ্ট হয় না বলো তো? আমি কি তোর মা না? মা কখনো অন্য কেউ হতে পারে না। আমার মা আল্লাহর কাছে চলে গেছে। মামনি স্পর্শ বাবা এভাবে বলে না, আমি তো আছি, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। অতসীর মৃত্যুর পর ইফাস খুব ভেঙে পড়ে যায়, কারণ রোহানকে ইফাসের ব্যবসা সামলাতে হয়েছে। রোহানের সাথে নীলুর বিয়ে হয়েছে কয়েক বছর হলো। তাদের ছোট্ট একটা মেয়ে আছে আয়ন্তী। রোহান, নীলু, আয়ন্তী এখন ইফাসের বাসায় থাকে। অতসীর মৃত্যুর পর ইফাস আর দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি। বেশ সময় লেগেছে অতসীর মৃত্যুর ধাক্কাটা সামলাতে। সব কিছু ভুলে ছেলেকে বড় করেছে, কিন্তু শাসন করেনি। ছেলে কান্না করলে সাথে ইফাসও কান্না করত। স্পর্শ একটু ব্যথা পেলে স্পর্শের থেকে বেশি ইফাসের ব্যথা লাগতো মনে হতো। স্পর্শ সব আবদার ইফাস পূরণ করেছে, শুধু মায়ের ভালোবাসাটুকু দিতে পারেনি। ইফাস আজও কাঁদে অতসীর জন্য। ইফাস প্রায় সব সময়ই বেলকনিতে বসে থাকে, কারণ এখান থেকে অতসীর কবরটা স্পষ্ট দেখা যায়। অতসীর মৃত্যুর পরপরই দাদিমা মারা যায়। স্পর্শ ফ্রেশ হয়ে এসে টেবিলে খেতে বসে। তানিমা বেগম স্পর্শের সামনে চেয়ার টেনে বসতেই বলল, ওগো তানিয়া, তুমি আমাকে কিছু টাকা দিতে বাধিত থাকবে। কালকেই তো টাকা দিলাম, এই টাকায় কি হয় বলো? তোর বাবার কাছ থেকে চেয়ে নে, তানিয়া মরে গেলে বাবার কাছে চাইবো। কালকে যে টাকা দিয়েছো তার হিসাব দাও। বন্ধুদের ট্রিট দিয়েছি। কিসের ট্রিট? কি এমন আহামরি পাশ করেছিস? 2 বার পরীক্ষা দিয়ে 3 বারের মাথায় টেনে টুনে এসএসসি পাস। ওই বুড়ি বেশি ব্রিলিয়ান্ট 5 পাসও তো করেনি। নীলু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তানিয়া বেগম আর কোনো কথা বলল না, জানে এই ছেলের সাথে পেরে ওঠা যাবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্পর্শ কলেজে চলে যায়। স্পর্শ দেখতে 5 থেকে 7 গায়ের রং অতসীর মতোই সুন্দর, চুলগুলো স্পাইক করা। প্রায়ই বাইক নিয়ে কলেজে ঢোকার সময় মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকে। কয়েকটা মেয়ে স্পর্শকে প্রপোজও করেছিল, কিন্তু স্পর্শ ওদেরকে অপমান করে না করে দিয়েছে। কিন্তু একটা মেয়ে আছে নাবিলা, যে আঠার মতো স্পর্শের পেছনে লেগে আছে। নাবিলাকে এ পর্যন্ত কোনো অপমান করেছে, কিন্তু এই মেয়ে স্পর্শর পিছুই ছাড়ছে না। স্পর্শিয়া ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে তার অসুস্থ মাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো। সব শেষে করে গোসল করে ভেজা চুলগুলো ছেড়ে দিয়েই দৌড়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। স্পর্শিয়া কলেজে ঢুকে ক্লাসরুমের দিকে যেতেই কেউ পেছন থেকে ডাকতে স্পর্শিয়া পেছন ঘুরে তাকাতে স্পর্শিয়ায় চুলগুলো স্পর্শের মুখে ভারী লাগে। স্পর্শ রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে স্পর্শিয়া বলে উঠল, সরি, দেখে চলতে পারো না? আপনি আমার পেছনে আছেন এটা আমি জানলে কলেজে সবাই মিলে ডাকলেও পিছু ফিরতাম না। আর আমিও যদি জানতাম তুমি নামক পেতনির সামনে, তাহলে কখনোই তোমার পিছু হাঁটতাম না। না হাঁটলে সামনে যান। আমি আপনাকে জোর করে আমার পেছনে এনে দাঁড় করাইনি। ভুল করেছো। তুমি আবার বড় বড় কথা।
ভুল করেছি তাই সরিও বলেছি। সরি বললে কি সব শেষ হয়ে যায়? স্পর্শিয়া মুখ বাঁকিয়ে বলল, অবশ্যই। স্পর্শিয়ার চুল ধরে জোরে টান মেরে বলে, সরি। স্পর্শিয়া ব্যথায় পেয়ে মাথায় হাত দিয়ে সামনে তাকাতেই দেখি স্পর্শ ক্লাসরুমে ঢুকে পড়েছে। হাই স্পর্শিয়া, তুমি আমাকে পেছন থেকে ডেকেছিলে কেন? এমনি তোমার সাথে ক্লাসে যাব বলে। দেখলে তো ওই বজ্জাতটার সাথে কত ঝামেলা হলো। স্পর্শকে বজ্জাত বলো না, শুনতে পারলে তোমার খবর করে ছাড়বে। আরে এই ছেলেকে আমি ভয় পাই নাকি? চলো তো ক্লাসে যাই। ক্লাস শুরু হওয়ার পর একটু পর কেউ কারো দিকে মুখ ঘুরিয়েও দেখেনি একবার, কিন্তু দুজনের দুই ব্রেঞ্চের সাইডে স্পর্শ অন্যদিকে ঘুরিয়ে তাকিয়ে বসে আছে। দেখে রুহির জোরে বলল, তোর ঘাড় কি বাঁকা হয়ে গেছে? স্পর্শ এভাবে ঘাড় ঘুরিয়ে বসে আছিস? আরে বলিস না, ডান সাইডে যে পেতনি বসেছে তা না দেখার জন্য এদিকে ঘুরে বসে আছি। স্পর্শে কথাটা শুনে বলল, এমন অসভ্য লোক আমি জীবনেও দেখিনি। স্পর্শ এবার ডান দিকে ঘুরে বলল, অসভ্য কাকে বললে? এমা, আপনি বাম সাইডে বেঁকে বসেন, এদিকে তো পেতনি বসেছে, ওইটা তোমায় দেখতে হবে না। অসভ্য কাকে বললে? এই মাঝখানে স্পর্শ আর তার সাইডের মেয়েটা দাঁড়াও, ক্লাস করছি দেখতে পাচ্ছ, তার মধ্যে দুজনের সংসারের আলাপ জুড়ে দিয়েছো। সংসারে আলাপ মানে? স্পর্শ আবার মুখে মুখে কথা বলছো? স্যার আমি বসি, আমার কোনো দোষ নাই, সব দোষ এই মেয়েটার। আর একটা কথা বললে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। স্যার আবার পড়াতে লাগলেন একটুকু বলে, সব দোষ এই তোমার, নিজের দোষটা স্বীকার করুন। আমাকে পেতনি বলতে গেলেন কোনো স্বাদে? তুমি আমাকে অসভ্য বললে কেন? তোমার জন্য সব হয়েছে, এত বড় ছেলে হয়ে ক্লাসে দাঁড়িয়ে থাকবো? স্পর্শ কথাটা বলে শেষ করে দেখে ছাড় তার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। স্পর্শ দুই এক পায়ে দাঁড়িয়ে কানে ধরে দাঁড়ায়, মেয়ে তুমি বসে যাও। স্পর্শিয়া বসে মিটমিট করে হাসছে। কেমন লাগছে এখন? এত বড় দামড়া দাঁড়িয়ে আছে, তা দেখতে কিন্তু সেই লাগছে। স্পর্শ রেগে গিয়ে বলল, দেখো নেব তোমাকে, আজকে খালি ক্লাস শেষ হতে দাও। স্পর্শিয়া বসে মিটমিট করে হাসছে। কেমন লাগছে এখন? এত বড় দামড়া দাঁড়িয়ে আছে, তা দেখতে কিন্তু সেই লাগছে। স্পর্শ রেগে গিয়ে বলল, দেখো নেব তোমাকে, আজকে খালি ক্লাসে শেষ হতে দাও। অথচ সেই হাতে থাকা গ্লাসটা বেডের পাশে টেবিলে রাখাতে গিয়ে পড়ে যায়। বারবার হাজারো পুরনো স্মৃতি হাত নাড়া দেয়। কত কথা মনে করতে পরেও পারে না। আশ্রমের বাচ্চাদের সাথে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, যখন নিজের রুমে একা থাকে তখনই ভয়ঙ্কর কিছু পিছু তাড়া করে। গ্লাসটা পড়ে যাওয়ার শব্দে সুমা বেগম দৌড়ে আসেন। এসেই দেখতে পায় অতসী মাথায় চুলগুলো টেনে ধরে বসে আছে। সুমা গিয়ে অতসী পাশে বসতেই অতসী সুমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সুমা মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। এই তো আজকে নতুন না, বেশ বছর আগে সুমা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল তখন ট্রেন থেকে ঢাকায় নেমেই দেখতে পেল কতগুলো মানুষ কিছু একটাতে ঘিরে রেখেছে। কৌতূহল নিয়ে সুমা দেখতে গেলেও দেখলো একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই শুধু দেখছে, কেউ ধরার সাহস করছে না। সুমা সোজা মেয়েটাকে নিয়ে একটা হসপিটালে ভর্তি করে দেয়। কিছুটা সুস্থ হলেও বুঝতে পারে আগের কোনো স্মৃতি মেয়েটার মনে নেই। এত বছর ভেতরে শুধু এটাই বুঝতে পেরেছে নামটা যে অতসী। গলায় একটা লকেট ছিল যাতে অতসীর নামটা লেখা ছিল। এত বছর কয়েকদিন পরপর অতসীর এমন সমস্যা হতো, কেউ নাকি অতসীকে ডাকে, বাচ্চার কান্না নাকি শুনতে পায়। হয়তো অতসীকে পিছু ছাড়ে না। এই 20 বছরে কখনো আশ্রমের বাইরে যায়নি অতসী। অতসীর যা যা প্রয়োজন সব কিছু সুমাই এনে দেয়। কখনো জোর করেও আশ্রম থেকে বাইরে বের করা যায়নি অতসীকে। তানিয়া বেগম দূর থেকে ইফাজকে দেখে হাসছে। আমাকে অপমান করেছিলে না, দেখো তোমার সংসার আমি কিভাবে তছনছ করে দিয়েছি। অতসীর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে, তাই তো তার স্বামী সন্তান থেকে আজও দূরে। বাচ্চার কান্নার শব্দ শুনেই শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল। বাচ্চাকে দু চোখে দেখারও সুযোগ পায়নি। এটা ঠিক যে আমার 20 লাখ টাকা দিয়েছে ডক্টর,
প্লাস নার্সদের হাত করতে কিন্তু পেরেছি। তো তোমাদের সবাইকে কষ্ট রাখতে আমাকে কষ্ট রেখেছো 8 মাস, আর আমি তোমাদের কষ্ট দিচ্ছি 20 বছর যাবৎ। মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্ট পেতে থাকবে তোমরা। অতসীর যখন লেবার পেন ওঠে তখনই আমি দৌড়ে সবার আগে হসপিটালে চলে যাই। ডক্টরের হাত করে বলি অতসীকে মৃত্যু বলতে, কিন্তু বাইরে এসে যখন শুনতে পারি অতসী ফ্লোরে পড়ে গিয়েছিল, তখন মনে মনে রাজ্য জয় করা হাসি হেসেছিলাম, কারণ আমার প্ল্যানটা সাকসেস হবে ভেবে। স্পর্শ হওয়ার পর অতসীকে অজ্ঞান বানিয়ে ফেলে নার্সটা তারপর বলে মরে গিয়েছে। সবাইকে দূর থেকে দেখতে দেয়, কাউকে কাছে যেতে দেয় না। কিন্তু ইফাস সব বাধা অতিক্রম করে অতসীর কাছে গিয়েছিল, কিন্তু বুঝতে পারেনি বলদ ছেলেটা যে অতসী বেঁচে আছে। 2 মিনিটও অতসীর কাছে থাকতে দেয় নাই। নার্সটা সব সামলে নিয়েছিল। তারপর বাকি কাজগুলো আমি সামলে নেই। অতসীর বদলে অন্য কাউকে মাটি দেওয়া হয়েছিল। ইফাস এতটাই শকর হয়েছিল যে অজ্ঞান হয়ে গিয়েছিল। দাফন কাফন কেউ আর ওই দিকে দায়িত্ব নেয়নি। আমি দায়িত্ব নিয়ে সব সেরে দিয়েছিলাম। অতসীর মা আর নীলু শিমুকে বাচ্চা দিয়ে ব্যস্ত রেখেছিলাম, কারণ অতসী মরে যাওয়াতে বাচ্চাটার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই ওনাদের অন্য হসপিটালে যেতে হয়েছিল। আর ইফাসের জ্ঞান ফিরতে ফিরতে মাটি দেওয়া প্রায় শেষ। ইফাস গিয়ে শুধু কবরের কয়েকটা মাটি দিয়ে মোনাজাতে অংশ নিয়েছিল। অতসী মা আর বোনেরাও পরে এসেছিল। কথাগুলো মনে করে তানিয়া বেগম মনে মনে হাসছে। এত কিছু করার একটাই কারণ, অতসীর জন্য আমাকে ইফাস এত অপমান করেছে, আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে, তাই তো জীবনটা নরক বানিয়ে ছেড়েছি। কলেজ ছুটি হওয়ার পর স্পর্শিয়া গাল ফুলিয়ে বাসায় ফিরেছে। সুমা দৌড়ে এসে মেয়ের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। এমা, এ কি অবস্থা করে বাড়ি ফিরছিস? তুমি না অসুস্থ? আমাকে দিয়ে সকালে এত কাজ করালে, রান্না করালে, তো এখন তো দেখি পুরোই সুস্থ। আগে বলো, এত কাদা কোথায় থেকে মাখিয়ে আসলে? রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তার সাইডে একটা গর্ত ছিল, গর্তে বৃষ্টির পানি জমে ছিল। একটা বাইক আসলো আর আমাকে ভূত বানিয়ে দিয়ে চলে গেল। হেঁটে আসতে গেলে কেন? হেঁটে কি স্টেশনও আসবো না নাকি? আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। স্পর্শিয়া জানে বাইকটা স্পর্শের ছিল, বদলা নেওয়ার জন্য এমন করেছে। কালকে কলেজে যাওয়ার পর দেখাবো মজাটা। স্পর্শিয়া ফ্রেশ হয়ে আশ্রমের দিকে গেল। বাসা থেকে বেশি দূর না, আশ্রমটা স্পর্শিয়ার নানা ভাই করে দিয়ে গিয়েছিল। মা এটা তো দেখাশোনা করে, আর সাথে আছে আমার ভালো আন্টি। আমিও একদিন এই আশ্রমের দায়িত্ব নেব। স্পর্শিয়া আশ্রমের ভেতর ঢুকতেই দেখলো অতসী বাচ্চাদের সাথে বসে আছে। স্পর্শিয়া গিয়ে অতসীকে জড়িয়ে ধরে, ভালো আন্টি? অতসী স্পর্শিয়াকে আদর করে জিজ্ঞেস করলো, নতুন কলেজে কেমন লাগছে? কথাটা বলতে স্পর্শিয়া মন খারাপ করে ফেলে। তা দেখে অতসী বলল, কি হলো, মন খারাপ হয়ে গেল কেন? জানো ভালো আন্টি, আমাদের ক্লাসে না একটা বদ ছেলে আছে। 1 নম্বরের গাধা স্টুডেন্ট, কিন্তু 1 নম্বরের ফাজিল। সব সময় আমার সাথে লেগে থাকে। এভাবে বলে না মামুনি, সবারই মেধা আছে। কেউ শ্রম দিয়ে মেধাকে কাজে লাগায়, কেউ কুড়ো হয়ে বসে থাকে। ভালো আন্টি, ওই ছেলেটা আজকে আমাকে পেতনি বলেছে। ভালো তো, আমি কি পেতনি? অথচ এই গাল হেসে বলল, না তুমি তো অনেক সুন্দরী, ছেলেটাকে পেলে অনেক বকা দিয়ে দিতাম। স্পর্শে হেসে অতসীর গালে চুমু খেয়ে চলে যায়। অতসীও নিজের কাজে মন দিতে থাকে। স্পর্শ বাসায় এসে খাবার খেয়ে বাবার রুমে চলে যায়। বাবা মাকে অনেক ভালোবাসতো, তা তো কোনো সন্দেহই নেই। দেওয়ালের প্রতিটি কোণের কোণায় মায়ের ছবি, মায়ের ডায়েরি, মায়ের কলম, মায়ের কাপড় সবই যত্ন করে দিয়েছে। বাবা স্পর্শকে দেখে ইফাস বুকে টেনে নেয়। কিছু লাগবে তোমার বাবা? কিছু টাকার দরকার ছিল, ওই তানিয়া বুড়িকে বলেছিলাম, দেয়নি আমাকে। দাদিমা হয় তোমার বাবা, এগুলো বলে না। ইফাস হাসি মুখে ছেলেকে টাকা দিয়ে দেয়। স্পর্শ খুশি হয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় বাইক নিয়ে। বন্ধুদের নিয়ে ঘুরতে যায়, আড্ডা দেয়, সব সময় মজা করার মধ্যে থাকে। নিজের স্বাধীন মতো সব কিছুই করে। রাত প্রায় 10টা বাজে। স্পর্শিয়ার নম্বরটা আজকে জোগাড় করেছি। একটা কল দিয়ে দেখি। প্রথমবার কল দিতেই কল রিসিভ করলো। হ্যালো, কে? হাই পেতনি, আপনি? আমি কে? F⁻3। এই বজ্জাত মেয়ে তোমাকে এই কথা বলেছে কে? এই বজ্জাত ছেলে আমাকে এত রাতে ফোন দিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তাহলে
আমারও ইচ্ছে হয়েছে, তাই আমি বলেছি দাঁড়াও, কালকে তোমার বাসায় আসতেছি। এই বজ্জাত মেয়ে তোমাকে এই কথা বলেছে কে? এই বজ্জাত ছেলে আমাকে এত রাতে ফোন দিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তাহলেও আমারও ইচ্ছে হয়েছে, তাই আমি বলেছি দাঁড়াও, কালকে তোমার বাসায় আসতেছি। স্পর্শিয়া, এত রাতে কার সাথে কথা বলছিস? আরে মা, নৌসিন। এই চুইংগাম আমাকে মেয়ে বানিয়ে দিল, ভালো করেছি। চুইংগাম কাকে বললেন? যার গালে কথাটা লেগেছে তাকেই বললাম। আপনি আমার সাথে কথা বলেছেন, তাহলে তোমাকেই বলেছি। আপনি একটা হাতি। কথাটা বলে স্পর্শিয়া কল কেটে দিল। রাগে মাথা ফেটে যাচ্ছে। এই ছেলেটা আমার নম্বর পেল কোথায়? এখন তো আমাকে পাগল করে ছাড়বে। স্পর্শ ফোনের দিকে তাকিয়ে হাসি দিল। বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ইফাস রুম থেকে বের হয়ে নীলুকে জিজ্ঞেস করলো, স্পর্শ এসেছে? নীলু প্লেটে খাবার বেড়ে ইফাসের হাতে দিয়ে বলল, এসেছে, খায়নি। এই যে নিন খাবার। ইফাস খাবার নিয়ে স্পর্শের রুমে গিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। ছেলে খাবার না খেলে ইফাজের ঘুমও আসবে না। ইফাস স্পর্শকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো। স্পর্শের এটা অভাব হয়ে গিয়েছে। কতবার ইফাস ছেলেকে এভাবে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়েছে তার হিসাব নাই। কখনো ছেলেকে বুঝতে দেয়নি যে মায়ের ভালোবাসার অভাব। তাও তো মা নেই, এই অপূর্ণতা পূর্ণ করার মতো পৃথিবীর কেউই নেই। ইফাস খাবার খাইয়ে দিয়ে প্লেটটা টেবিলে রেখে নিজের রুমে চলে গেল। আজকে খুব ভয় পেয়ে পেয়ে স্পর্শিয়া কলেজ এসেছে। সামনে যেন স্পর্শ এলিয়েনটা না পড়ে। স্পর্শ সামনে পড়লেই ঝগড়া হবে, এটা শিওর। স্পর্শিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিল ক্লাসরুমে কোথাও স্পর্শ আছে কিনা। হ্যালো, আমাকেই খুঁজছিলে বুঝি? স্পর্শিয়ার সাথে সাথে বই দিয়ে মুখ ঢেকে নিল। বইটা একটু ফাঁকা করে দেখলি স্পর্শ আছে কিনা। স্পর্শ আগের নাই দাঁড়িয়ে আছে, দুহাত পকেটে দিয়ে চুইংগাম চিবুতে চিবুতে বলল, রুহির তোরা দাঁড়া, আমি চুইংগাম বাহিরে ফেলে দিয়ে আসি। আমাকে ফেলবেন মানে? আমি কি করলাম? স্পর্শ ফিক করে হেসে বলল, ইউ চুইংগাম। স্পর্শিয়া স্পর্শের মুখের দিকে তাকিয়ে বোকা মতো তাকিয়ে থাকে। লে, নিজেই নিজেকে বাস দিলি। আমি আপনাকে বলিনি। কাকে বলেছ? নৌশিকে বলেছি। নৌসিন আমার কানে কানে বলতেছিল আমাকে নাকি সে বাহিরে ফেলে দেবে। স্পর্শ নৌশিকের দিকে তাকিয়ে বলল, তোমার পাশে তো নৌশিক নেই। স্যার ক্লাসে চলে আসার স্পর্শ গিয়ে তার সিটে বসে পড়ে। আইসিটি ক্লাসে স্যার অঙ্ক করাচ্ছে। স্পর্শিয়া পাশের বেঞ্চে বসেছে। হঠাৎ স্পর্শিয়া পায়ে লাথি মারল। স্পর্শিয়া আরও চোখে তাকিয়ে বলল, লাথি মারলেন কেন? নিজের খাতায় অঙ্কগুলো তুলে আমার খাতায়ও তুলে দিও। ইস, নিজের খাতায় অঙ্কগুলো তুলে আমার খাতায়ও তুলে দিও। আপনি আমাকে আদেশ করার কে? হ্যাঁ, আদেশ কই করলাম? আমার কলম বাসায় ভুলে রেখে এসেছি, তো আমি কি করব? অঙ্কগুলো করে না দিলে কিন্তু তোমার পিছু নিয়ে তোমার বাসায় চলে যাব, আর গিয়ে আন্টিকে বলবো তুমি আমাকে প্রপোজ করেছো। ছি, আপনি এত খারাপ। অঙ্কগুলো সন্দেহ করে খাতায় উঠিয়ে দাও, সুন্দর করে খাতায় উঠিয়ে দাও, নয়তো আরও বেশি খারাপ হবে। স্পর্শিয়া হাজারো বিরক্তি নিয়ে স্পর্শের খাতায় অঙ্কগুলো তুলে দিয়েছে। স্পর্শ মিটমিট করে হাসছে। স্পর্শিয়াকে রাগাতে কেন এত ভালো লাগে না নিজেও জানে না, কিন্তু ভালো লাগে। স্যার ক্লাস থেকে চলে যাওয়ার পর স্পর্শের দিকে খাতাটা ছুঁড়ে মারে। স্পর্শের গায়ে লেগে খাতাটা নিচে পড়ে যায়। স্পর্শ রাগে চোখে তাকাতে স্পর্শিয়া দৌড়ে গিয়ে খাতাটা তুলে দিয়ে চলে আসে। আবার যদি আমার খাতা এভাবে ফেলে দিচ্ছ, তাহলে তোমাকেও আমি উঠিয়ে নিয়ে বাহিরে ফেলে দেব। স্পর্শিয়া বিরক্ত নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। জ্বালিয়ে শেষ করে ফেলবে এই ছেলেটা। স্পর্শ কলেজ থেকে বের হতেই দেখলো তনু রোহান আর নীলুর মেয়ে। ভাইয়া বলে দৌড়ে এসে কোলে উঠল। স্পর্শ সামনে তাকাতে ইফাসকে দেখলো। বাবা, তুমি এখানে কেন এসেছো? এমনি তোর স্যারের সাথে কথা বললাম, কাল থেকে ইংরেজি আর আইসিটি প্রাইভেট পড়বি। জি বাবা, এখন বাসায় চল।
স্পর্শিয়া বাসায় এসে একটা দীর্ঘ শ্বাস ফেলল। কালকে তো বলেছিল স্পর্শ বাসায় আসবে, এই জন্য এতক্ষণ ভয়ে ছিল। যাক, বাঁচা গেল। বাসায় এসে খুঁজে কাউকে পেল না, তাই ফ্রেশ হয়ে দৌড়ে আশ্রমে চলে গেল। আশ্রমে যেতেই দেখল স্পর্শিয়া মা আর অতসী গালে হাত দিয়ে বসে আছে। মা, কি এত ভাবছো? ভাবছি বাচ্চাদের কি খাওয়াবো। আমার কাছে একটা টাকাও নেই। তোর নানার মৃত্যুর পর যে টাকা ছিল সব দিয়েই তো এতদিন চলছে, আর মাঝে মধ্যে যে সহায়তা আসতো তা দিয়েই চলেছে, কিন্তু এখন তো আমার হাত শূন্য। অথচ চুপ থেকে বলল, আমি তোমাদের ঝামেলাটা আরও বাড়িয়ে দিলাম, তাই না? ভালো আন্টি, তুমি এগুলো কি বলো? এখন তো আমি বড় হয়েছি, আমি তো ইনকাম করতে পারবো। অথচ হেসে স্পর্শিয়াকে বুকে টেনে নিল। শোনো মেয়ের কথা, মাত্র তো করলি এসএসসি পাস, এখনই কিসের ইনকাম? করতে পারবো। ভালো আন্টি, আমি তো টিউশনিও করতে পারবো। স্পর্শ রুমে একা একা বসে আছে, অনেকক্ষণ ফোন দেখেছে, এখন আর ভালো লাগছে না। ভাবলো স্পর্শিয়াকে কল দিয়ে কিছুক্ষণ জ্বালানো যাবে। স্পর্শিয়াকে কয়েকবার কল দিল, কিন্তু স্পর্শিয়া কল ধরলো না। স্পর্শের এই জিনিসটা সব থেকে বিরক্ত লাগে, কল দিলে কেউ না ধরলে। সাথে সাথে মেসেজ পাঠালো, হয় কল রিসিভ করবা, নয়তো কালকে ক্লাসে সবগুলো নোট লিখে দিবা। ওহ ভালো আন্টি, ছেলেটা আমাকে পাগল করে ছাড়বে। নেও, তুমি কথা বলো। অথচ হাসি মুখে বলল, তুই আগে কথা বল, তারপর আমি দেখছি কি। বলে মেসেজটা দেখার সাথে সাথে স্পর্শিয়া কল ধরলো। সমস্যা কি আপনার? তোমার সমস্যা কি? কল ধরো না কেন? আপনার বিয়ে করা বউ আমি, যে বলবেন আর কল ধরবো? ইয়াক, তোমার মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। আপনার কি মনে হয় এমন ফেলমার্কা ছেলেকে আমি কখনো বিয়ে করব? ফেলমার্কা দিয়ে কি বুঝাইছো? চুইংগাম? আবার চুইংগাম বললেন? অথসী বসে বসে হাসছে ওদের ঝগড়া শুনে। ভালো আন্টি, তুমি এই ছেলের সাথে কথা বলো, বেয়াদব ছেলে একটা। অথসী ফোন হাতে নিয়ে স্পর্শকে কল কেটে দিল। ছেলেটা কল কেটে দিয়েছে। এখন যা, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়। ভয় পেয়েছে? ভালো আন্টি, ভয় পেলেই ভালো, কিন্তু ছেলেটা কে? আমাদের ক্লাসেরই একটা ছেলে, আমার 3 বছরের বড়। তোর মা শুনতে পারলে বকা দেবে। থাক, আর কথা বলার দরকার নেই। অথসী কথাটা বলায় সাথে সাথে আবার কল আসলো। দে, আমাকে দে, আমি কথা বলি। না থাক, কল কেটে দেই। স্পর্শিয়া যতবার কল কেটে দিল স্পর্শ ততবারই কল দিতে থাকলো। অবশেষে অতসীকে কল ধরলো। এই মেয়ে কালকে কলেজে আসলে না, মুরগি বানিয়ে রেখে দেব। কল না ধরার মজা তখন বুঝবে। অতসী ফোনটা কানে নিয়েই চোখ পানি টলমল করছে। কেন এমন হচ্ছে তা জানা নেই, কিন্তু এটা মনে হচ্ছে নিজের কোনো এক অস্তিত্বের খোঁজ পেয়েছে। চলবে।